বিএনপি নির্বাচন চায়, নির্বাচন অনেকেই চায়, কিন্তু বিএনপির এই সংস্কারগুলি হতে অসুবিধাটা কি? এই আলোচনাটা আপনারা তুললেন কেন মনিয়াপা? আপনারা কি ইলেকশন চান না, ভয় পান ইলেকশনে যেতে? আমরা ভয় পাবো, আপনি কি এটা বলতে পারেন যে যে অবস্থাটা ছিল? আমি আপনাকে একটু বুঝাই বলি, এই সংস্কারের যেই কথাগুলিতে আপনি আসলে একমত হন নাই, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে কিনা পরবর্তীকালে, এগুলি আপনাদের কোনোভাবেই আর দ্বিমত পোষণ করার কিছু ছিল না। আপনারা বললেই পারতেন যে হ্যাঁ আমরা এগুলি মানি, সংস্কার করে ফেলো, 1 মাসের মধ্যে সংস্কার হয়ে যেত, 2 মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত। আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বললেন, তাই না? আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই, বিএনপি 31 দফার বাইরে গিয়ে বিএনপি যদি 31 দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে, আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না। কারণ এটা নিয়ে বিএনপি ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটা নিয়ে আপনার যত সেমিনার সিম্পোজিয়াম সবকিছুই হচ্ছে। ওকে আপা, এই জায়গা থেকে একটু করে আসি। তবে এই সংস্কারগুলি নিয়ে আমরা মনে করেছিলাম যে বিএনপি কথা বলবে, সেগুলি নিয়ে এখন এনসিপি কথা বলছে। বিএনপি দাঁড়িয়ে যাচ্ছে এনসিপির এগেইনস্টে, যে সংস্কারের কথা বলে তার বিপক্ষে। সংস্কারগুলি মেনে নিলেই তো যথাসময়ে ইলেকশন হওয়ার পথ আরো কাছে বা সুগম হতো। সংস্কারগুলি মানতে আপনাদের অসুবিধা কোথায়? আপনারা কোন কোন সংস্কার মানেননি সেটি আমরা বা মানতে চান না সেটা আমরা খুলে সামনে নিয়ে বসে আপনি যদি একটু বলতেন, এই সংস্কারগুলি বিএনপিকে দলগতভাবে কোথায় দুর্বল করবে যে সংস্কারগুলি আপনারা মানতে চাচ্ছেন না বা পাচ্ছেন না? আপা, নির্বাচন দিয়ে সরকারেরও উচিত, আমি মনে করি এই দলগুলোর সাথে, যে দলগুলো নির্বাচনে এর আগেও সরকারে গঠন করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে এবং পরেও করতে পারে, তাদের সাথে সম্পর্কটা যাতে সুন্দর থাকে। কোনো কেউই কিন্তু আসলে চিরস্থায়ী না। এই সরকার একটা সময়ের পর চলে যেতে হবে, এটাই সত্য। কিন্তু তারপরেও যে নির্বাচিত সরকার একটু আপনার অনুমতি দুটোর মধ্যে ফার ডিফারেন্স আছে। মনেপা এই ডিফারেন্স বা এটা ঠিক আছে, কিন্তু মনেপা আপনি কি আমাকে একটু বলবেন যে বিএনপি কি সংস্কার কমিশন যে জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটার সাথে একমত বিএনপি? আপনি বলছিলেন যে সংস্কার নিয়ে আমি আপনাকে বলি, বিএনপির তো 31 দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে, অস্পষ্ট কোনো কথা নাই। আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ আপনি তো আমার জন্য স্পষ্ট করেন, আপনি আমার জন্য একটু স্পষ্ট করেন, বিএনপি কি 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত? 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না হওয়ার জন্য, 2বারের বেশি একাধারে পরে আবার হতে পারবে, পরে আবার যদি মনে করে সেটা 2-3-4। এটা কেন বিএনপির জন্য এত বেশি প্রয়োজনীয়? মানে আপনি এখন 2বার প্রধানমন্ত্রী হবেন, আবার আরেকজন মাঝখানে হবে, এরপর আবার আপনি 2বার হবেন একাধারে। এটা কি আপনি একাধারে বোঝাতে চাচ্ছেন যে 2বারের বেশি একাধারে হতে পারবে না? দেখেন, একাধারে নিশ্চয়ই বিএনপি আপনাদের সামনে ক্লিয়ার করেছে, বিএনপি এটাই বলেছে যে একাধারে 2বারের বেশি প্রধানমন্ত্রী পরে হইতে বাধা নাই, পরে আবার হইতে বাধা নাই, পরে নিয়ে আসলে শুনেন, এটা নিয়ে কোনো আলোচনা হয় না সংস্কার নিয়ে। আমার মনে হয় যে আমাকে না ডেকে যদি ওনাকে ডাকতেন সবচেয়ে ভালো হতো, উনি আপনার এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিতে পারতো, যেহেতু উনি কাজ করছেন। আমি একটা কথা বলি, পরে আমি বলতে পারি। আমি একটা কথা বলি, বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেখানে সংস্কার কমিশন বলেছেন যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছে যে একাধারে 2বারের বেশি কেউ থাকতে পারবে না। তার মানে একাধারের বেশিবার কিন্তু থাকতে পারবে, এটা হচ্ছে বিএনপির অবস্থান। আমার প্রশ্ন, বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে 2বারের বেশি একটা লোককে, মনিয়াপাকে কেন 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে? মনিয়াপা তো প্রধানমন্ত্রী হয় না, হয়তো তো পারেন, গণতান্ত্রিক দল আপনাদের, আপনারা তো মনিয়াপাকে প্রধানমন্ত্রী বানাতে পারেন। এখন আমার কথা শুনেন, যে সেটা হলো আপনারা যখন এটা নিয়ে আলোচনা করবেন, আপনারাও কিন্তু কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ না সাংবাদিকরা। তো আপনারা আলোচনা করেন বিএনপির সাথে, বিএনপির প্রশ্ন উত্তর পূর্বে প্রেস কনফারেন্সে আপনারা জিজ্ঞেস করেন। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা মাধ্যম। আর দ্বিতীয়ত হলো, দ্বিতীয়ত বলছি, সরকারের পক্ষ থেকেও এটা সরকারের অত্যন্ত ভুল হয়েছে আমি বলবো। যখন সরকার সংস্কার কমিটিগুলো করলেন, তখনই কিন্তু দলীয় তাদের সাথে করসপন্ডেন্ট করার জন্য 2 দিন, 1 দিন, 3 দিন পরে দলীয়দের সাথে কথা বললে, তাহলে আপনি ধরেন আপনি একদম 99% অ্যাডভান্স হয়ে গেছেন, আরেকজন 1% চিন্তা করে নাই। এই যে চিন্তা শক্তির, অথচ যে 1% চিন্তা করে নাই তার কিন্তু শক্তি, ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার, তার কিন্তু অনেক বেশি পরবর্তীতে। তো এই পরবর্তীর কথা বাংলাদেশের কোনো মানুষ কখনোই চিন্তা করে না। যদি মানুষ এই চিন্তাগুলো করতো, বাংলাদেশে অনেকগুলো টাকা বেঁচে যেত, অনেকগুলো সময় বেঁচে যেত, প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো। আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারতেছি না, কিন্তু আমি যতটুকু বুঝতে পারতেছি যে বিএনপি, মানে আমি প্রশ্ন অন্যভাবে করি, কারণ হচ্ছে যে ধরেন আমরা বিএনপিকে কি বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দেখছি 15 বছরের মধ্যে 2014 থেকে বা 2013 নির্বাচনের সময় থেকে, যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, তখন থেকে বিএনপির একটাই দাবি ছিল যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন করতে হবে।
এই একটাই দাবি, শেখ হাসিনা তার পদে থেকে নির্বাচন করতে পারবেন না। এখন শেখ হাসিনা তার পদে নাই, লেভেল প্লেইং ফিল্ড চেয়েছিল বিএনপি, লেভেল প্লেইং ফিল্ড, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার। এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই না, একটা শেখ হাসিনা ক্ষমতায়, আমি লেভেল প্লেইং ফিল্ড, তো শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই, ক্ষমতায় যিনি আছেন তিনি নির্বাচন করতেছেন না, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা জায়গা থেকে এই নির্বাচনটা করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল, জাতীয় ঐক্যমত্য সরকারের কথা বলেছিল, সংস্কারের কথা বলেছিল 31 দফার মধ্যে। এই ব্যাপারগুলি মোরলেস মানে 4 বছরের জায়গায় 5 বছর এগুলি যখন করা হলো, তখন বিএনপি সংস্কারের এগেইনস্টে এতভাবে দাঁড়াইলো, কেউ নিয়ে, প্রত্যেককে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে সংস্কার। তো সেইখানে এককভাবে তো কেউ কোনো ডিসিশন দিতে পারে না, না সরকার দিতে পারে, কারণ এই সরকার নির্বাচিত না। আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানকে না জিজ্ঞেস করে তো আর বিএনপি সংস্কারে কোনগুলি মানে আর কোনগুলি মানে না সে সম্পর্কে তাদের মতামত দিয়েছে। আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব সরাসরি নিজের মুখে বলেন না, কিন্তু বিএনপির মতামত আমরা দেখেছি, আমরা ধরে নিয়েছি যে এতে নেতারও সায় আছে। এখন আপনি যদি বলেন যে এটা ধরেন না, আপনি দেখেন না, আপনি জনাব তারেক রহমান সাহেব প্রায় প্রতিদিন বক্তব্য দিচ্ছেন, নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে এটাও চলে আসবে। আমার মনে হয় আমি আশা করবো জনাব তারেক রহমান মেনে নেবেন, দুবারের বেশি প্রধানমন্ত্রী হবে না, একবার একাধার কোনো শব্দ ইফ বার্ডস এগুলো যুক্ত করবেন না। আমি আশা করবো যে আরো যে দুই একটা জিনিস আমি দেখলাম, আমি আশা করবো এটা মনে আপনার মতো আমরাও একটু আশাই করতে পারি। আমি একটু জনাব তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্য তো শোনা যাবে না। আমি একটু নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গে আমি একটা আসতে চাই। আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোসররা? আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক ম্যাজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা, তারপরে দেখেন আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে, আপনি জানেন যে এগুলো সবগুলো মামলায় রাজনৈতিক মামলা, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়েছে, এটা তার চরম শত্রুও কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকশো শেষ করার পরে ব্যক্তিগতভাবে বলতো যে এটা আসলে অমানবিক, এটা আসলে আমরাও এমন চাই নাই, কিন্তু এটা হয়ে গেছে। তো এই যে অমানবিক, এবং আপনি দেখেন জনাব তারেক রহমান সাহেব ওনাকে জোর করে মুস্তাকা নিয়ে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। তারপরে যতগুলো মামলা হয়েছে, সবই কিন্তু প্রতিহিংসামূলক, রাজনৈতিক। তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ্ব হবে, এটাই স্বাভাবিক। কেন জানেন, আমি তার আগেও একটা প্রমাণ দিচ্ছি। আজকের যে প্রধান উপদেষ্টা আছেন, ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে। যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনি জানেন যে 1/11 পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে 1/11 প্রয়োগ করা সত্ত্বেও তাকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার। কারণ এই মামলাটাও, যে মামলাটা যে আরফানেজ নিয়ে হয়েছিল, সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই, বিধায় খারিজ হয়ে গিয়েছিল মামলাটা, কারণ কোনো তথ্য উপাত্ত কিছুই ছিল না। এটা আবার পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ এটা ব্যক্তি কুন্দলে, ব্যক্তি আক্রোশে এই কাজগুলো করেছে। তো এই জায়গায় যদি আপনি তো আইন প্রণয়ন করেছেন এক সময়, আমি আপনার একটা ছোট্ট জিনিস বলি, যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা উঠেছে, আমি জনাব তারেক রহমানের মামলার কথাই ধরি, ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে, 21 আগস্টে গ্রেনেড হামলায় তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, কোন একটা দুর্নীতির সঙ্গে তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, সেই মামলাটা যদি আপনার তুলতেও হয়, আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে, আপনাকে বলতে হবে, কারণ এটা একটা কম্পিটিটিভ কোর্ট। আপা সময় নিয়েছে, আপনি এরকম বলতে চান? কয়দিন হিয়ারিং হয়েছে? উনি ইন অ্যাবসেন্সিয়া কেন ছিলেন? এর আগে উনি ইন অ্যাবসেন্সিয়া ছিলেন কারণ তিনি ভপা ছিলেন যে কোর্টে তার বিরুদ্ধে, এখন তিনি উপস্থিত হন নাই কেন? কয়দিন সময় নিয়েছে? 8টা মামলার পেপার বুক কতগুলি বড় আপনি জানেন আপা? আমি আপনাকে এই কথাটা বলছি, আপনিও জানেন যে যত কঠিন মামলাই হোক না কেন, মামলা কিন্তু তার মেরিট যদি না থাকে, মামলাটিকে মেরিটটা যাচাই করার জন্য তো সময় লাগে আপা। এটা তো মেরিট যাচাইয়ের উপরে মামলা উঠে না, এটা পারসেপশনের উপরে মামলা উঠছে, পারসেপশনের উপরে মামলা উঠছে। আমি বলি, খারিজ যখন হয়ে গেল মামলাগুলো, তখন কিন্তু বিচারক কিন্তু এই কথাগুলো কিন্তু জাজে বলে গেলেন যে এই কারণে এই মামলাটা টিকলো না, যে কথাগুলো আগে বলতে পারে না। বিচার বিভাগ যখন চরমভাবে আপনার হস্তগত, চরমভাবে যখন খারাপ অবস্থা বিচার বিভাগ, তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে পারে না। আপনি জানেন তারেক রহমানের পক্ষে একজন বিচারক যখন তার পক্ষে রায় দিয়েছিল, তাকে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, তাকে কিভাবে, তার স্ত্রী, তার সন্তানদের কিভাবে কত কষ্ট করে তার স্ত্রীকে মারা যেতে হয়েছে। তো এই যে কষ্টগুলো, এটা দেখে কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে। তারা কেউ খুব বুদ্ধিমান যারা, তারা বিব্রত বোধ করেছে, বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন নেওয়ার জন্য বা পরবর্তীতে অনেক কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য। আপনি দেখেন প্রধান বিচারপতি উনি কি করেছিলেন, উনি নিজেও অনেক সুবিধা নিয়েছিলেন তৎকালীন। তো এই যে এই কারণগুলোর জন্য যে এই মামলাগুলো যে মেরিটে টিকবে না, এটা আপনিও জানেন। কিন্তু তারপরেও কিন্তু সময় নিয়ে 4-5 মাসে, কিন্তু মাত্র কয়েকদিন আগে তারেক রহমান সাহেবের সবগুলো মামলা থেকে উনি মুক্ত হলেন, মাত্র কয়েকদিন আগে, এই 7 মাস যাবত। কিন্তু আপনার কাছে মনে হয় বিচার বিভাগকে ঠিক প্রভাবিত করা যায় না, এটা আপনি বলতেছেন, তাই না? না, প্রভাবিত তো একটা সময় করা গিয়েছে। না, এই সময় না, শেখ হাসিনা সরকারের কথা বলতেছেন, শেখ হাসিনা সরকার। আমি এই সময়টা অন্য কোনো কথাই যাব না। আমি এই সময়টা শুধু এইটুকু বলবো যে যারা সাফারার ছিল, খুদ প্রধান উপদেষ্টা সহ যারা
আক্রোশের ইসে ছিল, তারা কিন্তু অনেকেই মুক্ত হয়েছে এই জায়গাটায়। তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ, এটা তার মানে হচ্ছে যে যখন ডক্টর ইউনূসকে মামলা মুক্ত করে তখন ওনারা হচ্ছে প্রভাবযুক্ত, আর যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত, তাই তো?